ইসরায়েলি নাগরিকদের বড় অংশই নিজেদের অত্যাধুনিক আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন দুর্ভেদ্য বলে মনে করতেন, জানিয়ে তাদের অহংকারের শেষ ছিল না। কিন্তু ইরানি আক্রমণের পর ইসরায়েলিদের সেই অহংকার মাটিতে মিশে গেছে। এখানেই শেষ নয়, টানা ব্যবহারে ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। সব দিক দিয়ে যেন অশনি সংকেত ঘিরে ধরেছে ইহুদিদের। আয়রন ডোম কেন কাজ করছে না? ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ফুরিয়ে আসায় কি এই যুদ্ধ হারতে বসেছে ইসরায়েল? এসব নিয়েই আলোচনা করব জীবনের কথার আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরানের সঙ্গে টানা 4 দিনের যুদ্ধে ইসরায়েল দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ব্যবহার করছে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে মিডল ইস্ট আই। তিনি জানান, ইসরায়েলকে পুনরায় ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রেও কাজ করলেও এসব অস্ত্রের মজুদ ক্রমেই হ্রাস পাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের কিছু অংশে আশঙ্কা রয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালালে তার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপর ইরান আরও বড় হামলা চালাতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুদ থাকা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র ভয়ানক মাত্রায় কমে যেতে পারে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন। 3 স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে ইসরায়েল। তবে ইরানের সাম্প্রতিক হামলা এ ব্যবস্থার সবচেয়ে উন্নত স্তরগুলোকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। হামাস ও হিজবুল্লাহর ছোট পাল্লার রকেট ও ড্রোন হামলা মোকাবেলায় ব্যবহৃত হয় আয়রন ডোম। পরবর্তী স্তর ডেভিড স্লিং, এটি ভারী রকেট ও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। তৃতীয় স্তরে রয়েছে অ্যারো 2 ও অ্যারো 3, যা ব্যালিস্টিক ও এক্সো অ্যাটমসফেরিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে ধ্বংস করতে সক্ষম। তবে দীর্ঘদিন ধরেই সবচেয়ে শক্তিশালী অ্যারো প্রতিরোধ ব্যবস্থার যোগান দেওয়া ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের এপ্রিল মাসে ইরানের প্রথম হামলার পর থেকে ইসরায়েল অ্যারো পুনঃসরবরাহে হিমশিম খাচ্ছে বলে গত সেপ্টেম্বরে একটি প্রতিবেদনে জানিয়েছিল MEE। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করে। ট্রাম্প প্রশাসনের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা এবং ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের বিরোধী ড্যান ক্যালোডওয়েল টুইটারে লিখেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রয়োজনীয় অস্ত্রগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং বিপুল পরিমাণ উৎপাদন করা কঠিন। তিনি আরও লিখেন, ধরে নিচ্ছি ইসরায়েলের কাছে অ্যারো ও ডেভিড স্লিং এর স্ট্যান্ডার্ড ক্ষেপণাস্ত্রের ভালো সংখ্যক মজুদ ছিল, তবে হুথি ও ইরানের আগের হামলায় সেগুলোর অনেকটাই ব্যয় হয়ে গেছে। এ কারণে এমন সম্ভাবনা রয়েছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে শীঘ্রই তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার সীমিত করা শুরু করতে হবে। আর এমনটি হলে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে ইরান। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বিশেষ করে হামলায় যেসব ইসরায়েলিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আগের মতো আস্থা রাখতে পারছেন না। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তিশালী। তবে ব্যবস্থাটি যে পুরোপুরি নিখুঁত নয় সেটি অবশ্য স্বীকার করেছেন কর্মকর্তারা। গত 13 জুন ইরানে ইসরায়েলের হামলার পর তেহরানের প্রতিশোধমূলক হামলার ধারাবাহিকতায় বুধবার ভোরেও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত 6 দিনে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে এটি ইরানের সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। কারণ এতে ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্র এবং তেল শোধনাগারগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন মতে, ভারী ওয়ারহেডের কারণে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আরও ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে। তাছাড়া IRGC স্পষ্টতই তাদের সবশেষ অভিযানে ফাত্তাহ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। উচ্চগতির এই ক্ষেপণাস্ত্রগুলো সহজেই ইসরায়েলের অ্যান্টিব্যালিস্টিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে পারে বলেও জানানো হয়। গত 13 জুন থেকে ইরান দখলদার ইসরায়েলের উপর অন্তত 470টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রেস অফিস। এর মধ্যে অনেকগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করেছে। বোঝাই যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোটা দাগে ব্যর্থ হয়েছে।
তবে ইসরায়েলের জন্য কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে তারা ইরানের ওপর আকাশপথে নিয়ন্ত্রণ পেয়েছে বলে মনে করা হচ্ছে। মাত্র 4 দিনের মধ্যে তেহরানের আকাশে দিনের আলোতেও ইসরায়েলি যুদ্ধবিমান উঠছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা ইরানের ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের গাজা যুদ্ধকে যুক্তরাষ্ট্র সমর্থন করায় পদত্যাগ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা জোশ পল MEE-কে বলেন, ইসরায়েল বেছে বেছে ইরানের উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে। আমরা এখনও জানি না ইরান আরও কত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম, তবে এটা অনেকটা উৎক্ষেপণ যন্ত্রের ঘাটতির সমস্যা, ক্ষেপণাস্ত্রের না। তবে MEE-এর সঙ্গে কথা বলা দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছে ইরান এখনও তার সর্বশক্তি প্রয়োগ করেনি। আংশিকভাবে এর পেছনে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে না টানার কৌশল কাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী 3 জন আরব কর্মকর্তা সোমবার তারা মনে করছেন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের হামলায় অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে। বর্তমান ও সাবেক বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা MEE-কে বলেছেন যুক্তরাষ্ট্র এখন কার্যত যুদ্ধের সহযোদ্ধায় পরিণত হয়েছে, কারণ তারা ইসরায়েলের প্রতিরক্ষায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। ইসরায়েলের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার ঘাটতির বিষয়টি পুষিয়ে নিতে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র অন্তত একটি টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড সিস্টেম ব্যবহার করেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। এছাড়া অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের একাধিক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সোমবার আরেকজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা MEE-কে নিশ্চিত করেছেন ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র SM-3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। SM-3 হল প্যাট্রিয়টের নৌ সংস্করণ। এই কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের USS আর্লি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরায়েলকে রক্ষায় অংশ নেয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে 2024 সালে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে নৌবাহিনী একদিনেই 1 বছরের সমপরিমাণ SM-3 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। ইসরায়েল ও ইরানের যুদ্ধ যখন 7ম দিনে প্রবেশ করেছে, যুক্তরাষ্ট্র এখন অঞ্চলটিতে আরও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী USS নিমিটস বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে আগে থেকেই USS কার্ল ভিনসন নামের আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, কিন্তু সেগুলো নিরাপদ নয়। ইরানের সীমায় প্রবেশ করলে সেগুলো উড়িয়ে দিতে পারে ইরান। চলুন এবার দেখে নেই আয়রন ডোম কি, কিভাবে কাজ করে। আয়রন ডোম চালাতে কেমন খরচ আর কেনই বা সম্প্রতি আয়রন ডোম ব্যর্থ হয়েছে। আয়রন ডোম ব্যাটারির মধ্যে একটি রাডার ইউনিট থাকে এবং একটি কন্ট্রোল সিস্টেম থাকে যা ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট চিহ্নিত করতে পারে, তার গতিপথ এবং কোন লক্ষ্যতে আঘাত করতে চলেছে তা ধরতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার মোকাবিলা করে। এই ব্যাটারির মধ্যে 3 থেকে 4টি রকেট লঞ্চার আছে, তাতে 20টি ক্ষেপণাস্ত্র থাকে। চিহ্নিত করা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোনের দিকে তা ধেয়ে যায় এবং তাতে আঘাত করে। এর ফলে আক্রমণকারী ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই বিস্ফোরিত হয়, ফলে তা আর ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করতে পারে না, তবে সেগুলোর ভেঙে পড়া টুকরো থেকে সামান্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ইসরায়েলের এখন 10টি মোবাইল আয়রন ডোম সিস্টেম কাজ করে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের নির্মাতা রাফাল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম জানিয়েছে একটি ব্যাটারি একটি মাঝারি মাপের শহরকে সুরক্ষা দিতে পারে। বিশেষজ্ঞদের হিসাব, ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য 13টি সিস্টেম দরকার। রাফালের দাবি আয়রন ডোমের সাফল্যের হার 90%। এখনো পর্যন্ত তা 5000 রকেট নিষ্ক্রিয় করেছে বলে ওয়েবসাইটে দাবি করা হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে একটা আয়রন ডোম ইন্টারসেপ্টরের ক্ষেপণাস্ত্র রেঞ্জের দাম 40,000 থেকে 50,000 মার্কিন ডলারের মধ্যে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 48 লক্ষ থেকে প্রায় 61 লক্ষ টাকার মতো। এই বিশাল খরচের কথা চিন্তা করেই ইসরায়েল ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা নিষ্ক্রিয় করার জন্য আয়রন বিম নামে নতুন একটি তুলনামূলক কম খরচের সিস্টেম নিতে চায়। এই ব্যবস্থায় লেজার বিম দিয়ে ছোট ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা নিষ্ক্রিয় করা যায়। বিশেষ করে ড্রোন মোকাবেলায় তা খুবই কার্যকর। তবে যেভাবে ইসরায়েলের আয়রন ডোম চালানোর জ্বালানি অর্থাৎ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ফুরিয়ে আসছে, অন্যদিকে বিশাল ব্যয়ভার তো আছেই, তাতে সহজেই অনুমান করা যাচ্ছে ইসরায়েলের দিন ফুরিয়ে আসছে। ইয়া আল্লাহ, আপনি শত্রুদের হাত থেকে মুসলিমদের রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।